কি আছে সেখানে? বৃন্দাবন তো আজ প্রায় লুপ্ত তীর্থ। জঙ্গল আর কয়েকটা শীর্ণ মন্দির ছাড়া আর কোনো কিছুই তো নেই সেখানে। তুমি ভুলে যাচ্ছ আচার্য যে আমি মাধ্যে বৈষ্ণব। অদ্বৈত আচার্য প্রতিষ্ঠিত মদন মোহনের মন্দির আজও সেখানে বিরাজমান। তাছাড়া বৃন্দাবন এমন একটি আদর্শ স্থান যেখানে সমাজচ্যুত ছিন্নমূল মানুষেরাই ঠাঁই পেতে পারে। সেখানে জনবসতি গড়ে উঠলে শ্রীকৃষ্ণের লীলাভূমি প্রতিষ্ঠিত হবে স্বমহিমায়। গঙ্গার উত্তরমুখ গিয়ে যমুনা নদীপথ ধরলে পৌঁছে যাওয়া যাবে বৃন্দাবন। তাহলে কেন তুমি তপন মিশ্রকে কাশীধামে যেতে বললে? সেখানেও বৈষ্ণব সমাজ গড়ে উঠবে বলে। অবশ্য বৈষ্ণবদের কাছে কাশীধামের চেয়ে বৃন্দাবনই হবে বেশি গ্রহণযোগ্য। কেন প্রভু, কেন তুমি কাশীধামের চেয়ে বৃন্দাবনকেই বেশি গুরুত্ব দিচ্ছ? কারণ কাশীধাম হলো মূলত শিব তীর্থ। মা অন্নপূর্ণার বাবা বিশ্বনাথের যুগ্ন ধাম হলো কাশীধাম। মানুষ যুগ যুগ ধরে কাশীধামকে পূর্ণ তীর্থ বলে মেনে আসছে। সেখানে আমার মতো তুচ্ছ মানুষের আর নতুন করে কিছু করার নেই। কিন্তু বৃন্দাবন হলো লুপ্ত স্থান। সেখানে নতুন করে আবার সব কিছু গড়ে তুলতে হবে। তোমরা ভুলে যেও না, শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা আর লীলাভূমি বৃন্দাবন নাম মাহাত্ম্যে ভারতবর্ষের কোনো তীর্থক্ষেত্রের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তুমি ঠিক বলেছ প্রভু, কিন্তু এছাড়াও আমার আরেকটা কারণ মনে হচ্ছে। তা হলো শৈব ধামে শঙ্কর বৈদান্তিকেরা সংখ্যাগুরু। বৈষ্ণব ধর্ম প্রচারে প্রতি পদে বাধা আসতে পারে। কিন্তু বারাণসী হলো জ্ঞানপীঠ, দর্শনের পীঠস্থান। তা বললে আমি বলবো নবদ্বীপ ও ন্যায়শাস্ত্রের পীঠস্থান ছিল। বারাণসী যেমন দর্শন শাস্ত্রের, তেমনি নবদ্বীপ ছিল ন্যায়শাস্ত্রের। যদিও আজ তোমার ভক্তির জোয়ারে ন্যায়শাস্ত্র ভেসে গেছে, নবদ্বীপ আজ ভক্তিপীঠ। বারাণসীতেও কি সেরকম কোনো সম্ভাবনা নেই? নিশ্চয়ই আছে। তবু বলবো, ভারতবর্ষে আজ যা বর্তমান পরিস্থিতি, তাতে বৃন্দাবনকে অবিলম্বে পুনরুদ্ধার করা প্রয়োজন। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি অভূতপূর্ব ভক্তির জোয়ারে আবার জেগে উঠেছে বৃন্দাবন। যোধপুর, বিকানির, আজমেরের রাজা মহারাজাদের লোকবল, অর্থবলের সাহায্যে জীর্ণ ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সংস্কার হচ্ছে। তারা এগিয়ে আসার আগে আমাদের সেই কাজ শুরু করতে হবে। বাংলার একচালা মন্দিরের কাঠামোর সঙ্গে রাজস্থানী নির্মাণ শৈলীর মিশ্রণ ঘটে তৈরি হবে এক নতুন নির্মাণ শৈলী। আমার স্বপ্ন সার্থক করবে তুমি আর সনাতন। তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম প্রভু, কিন্তু তোমায় একটা প্রশ্ন করব। করো। তুমি বাংলার কথা কিছু ভাবছো না কেন? বাংলার সম্মুখে আজ চরম সংকটের দিন আসন্ন। দিল্লীশ্বর সিকান্দার লোদি রাজ্য বিস্তার করতে করতে জৌনপুর পর্যন্ত এসে গেছেন। যুদ্ধ বাঁধল বলে। ওদিকে গৌরেশ্বরের শরীরটাও ভালো নেই, যে কোনো দিনই দেহ রক্ষা করতে পারেন। তখন গৌরের মাসনাদে বসবেন শাহজাদা নুসরাত। তার মতো ধর্মান্ধর হাতে কি বাংলার পীঠস্থান মন্দির সুরক্ষিত থাকবে? ভবিষ্যৎকে বদলানোর ক্ষমতা আমার নেই রূপ। আমি জানি নুসরত সিংহাসনে বসলে হাফসি রাজত্বের মতো অরাজকতা আবার নেমে আসবে গৌরবঙ্গে। কিন্তু সে অন্ধকারের দিনও কেটে যাবে। সেই জন্য বৃন্দাবন উদ্ধারের জন্য আমি এত ব্যাকুল হয়ে পড়েছি। প্রভু,
যে প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে, তা আমি জানতে চাই না, অনুমানও করতে চাই না। আমি ইতিহাসের ছাত্র হিসেবে শুধু এটাই জানতে চাই যে এই পালা বদল হলো কিভাবে, কিভাবে সম্ভব হলো এটা। নবদ্বীপের মতো জ্ঞানপীঠ কি করে আজ ভক্তিপীঠে পরিণত হলো? কিসের ছোঁয়ায় এই অসম্ভবকে সম্ভব করে তুললেন প্রভু? শুধু নাম মাহাত্ম্যের জোয়ারে। আমি সচক্ষে সেই পালাবদল দেখতে চাই প্রভু। ঠাকুর, তা তো এই রামকেলি উদ্যানে বসে দেখা যাবে না। তার জন্য তোমায় পথে নামতে হবে, আমার সঙ্গে যেতে হবে শান্তিপুরে। অদ্বৈত আচার্যের গৃহে? হ্যাঁ আচার্য, সেখানে গেলে তুমি বুঝতে পারবে পালা বদলের পটভূমি। আমি যাব প্রভু। আমার মনে হচ্ছে আমার দেহের ধমনীতে এতদিন ধরে যে ঠান্ডা রক্ত বইছিল ক্রমশ তা উত্তপ্ত হয়ে উঠছে। আমি ফিরে পাচ্ছি নতুন উদ্যম। আমি যাব প্রভু, আমি হব আপনার যাত্রা সঙ্গী। প্রভু, তোমার মাধ্যমে আমি আবার নতুন করে চিনব আমার জন্মভূমি বঙ্গদেশকে। চলো প্রভু, চলো চলো। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনার পথরোধ করার জন্য আমি মার্জনা চাইছি শ্রী চৈতন্যদেব। অধমের নাম মুরারি শর্মা, গৌড়েশ্বর সুলতান হোসেন শাহের মন্ত্রী কেশব খানের প্রধান অনুচর আমি। আমাকে বন্দি করতে চাও? ছি 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 ছি, একথা শোনা মহাপাপ। আমার প্রভু কেশব খান ওই উত্তরের আমবাগানে বসে বিশ্রাম করছেন। আপনার অনুমতি পেলে তিনি একটি বারের জন্য আপনার সাক্ষাৎ করতে চান। না ভাই, আমি অনুমান করতে পারি কোন উদ্দেশ্যে কেশব খান এ রামকেলি উদ্যানে এসেছেন। আমি শুনেছি তিনি রাজকর্মচারী হলেও ধর্মপ্রাণ মানুষ। তিনি আমাকে সাবধান করতে এসেছেন, তাই না? যথার্থ বলেছেন। সুলতান হোসেন শাহের বয়স হয়েছে, তাছাড়া তার কানে কুমন্ত্রণা দেবার মতো লোকের অভাবও নেই। তাই হঠাৎ করে যদি তিনি কিছু করে বসেন। করে বসেন মানে? প্রভুর গায়ে সামান্যতম আঁচ লাগলে গৌরবঙ্গের মানুষ চুপ করে বসে থাকবে ভেবেছেন? প্রভুর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আপনাদের এই বাদশার সিংহাসন কিন্তু টলে যাবে, এটা বলে দিলাম। গদাধর, উনি আমাকে একটি প্রয়োজনীয় কথা বলতে এসেছেন। না, আমি বোধহয় একটু ভুল বললাম। উনি আমার কাছে একটি প্রয়োজনীয় কথা শুনতে এসেছেন, তাই না? আমার প্রভু কেশব খান উদ্বেগ প্রকাশ করছিলেন যাতে আপনার যাত্রার কোনো বিঘ্ন না ঘটে। সুলতান অবশ্য ইতিমধ্যে ঘোষণা করেছেন কোনো কাজী বা কোটাল আপনাকে বিরক্ত করলে তিনি কঠিন শাস্তি পাবেন। তবুও যদি কোনো বিপদ ঘটে, আমরা প্রভুর পাশে আছি। এ ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তোমরা কেশব খানের আসার মূল কারণটাই বোধহয় ধরতে পারোনি নিত্যানন্দ। আমি বলি, গৌড়েশ্বরের দুই মন্ত্রী রাজকর্ম ছেড়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে চায়। সেই সংবাদে তিনি উদ্বিগ্ন। তিনি জানতে চান আমি ঠিক কতটা ক্ষতি করতে পারি তার। তিনি জানতে চান আমি কি করতে চাই, কোথায় যেতে চাই। সবচেয়ে বড় কথা, তিনি জানতে চান গৌড় বাংলায় আসার পিছনে আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তাই না? আপনি সত্যি মহাপুরুষ শ্রী চৈতন্যদেব। আমরা যথার্থই আপনাকে ভালোবাসি, ভক্তি করি। আমরা চাই যাতে আপনি সর্বদা নিরাপদে থাকেন। তোমার প্রভু কেশব খানকে গিয়ে বলো আমার বা আমার সঙ্গীতের দ্বারা গৌড়েশ্বরের কোনো ক্ষতি হবে না। রূপ বা সনাতনের ওপর তিনি যেন কোনো ক্রোধ প্রকাশ না করেন।
আমি তাদের মুক্তি দিয়েছি। তাকে আরো বলো, বঙ্গদেশ আমার মাতৃভূমি। সেখানে আসার মধ্যে তিনি যেন কোনো রাজনীতি না খোঁজেন। এখান থেকে আমি যাব শান্তিপুর। সেখানে বহুদিন পর আমার মার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তারপর নিয়তি যেদিকে নিয়ে যায়। আপনি সত্যি রাজধানীর দিকে যাবেন না? আপনারা কি ভেবেছিলেন চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে রাজধানী আক্রমণ করতে যাবেন? আপনি মিছিমিছি আমার উপর রাগ করছেন। আমি একজন সামান্য বার্তাবহ মাত্র। ঠিকই তো। আচ্ছা ভাই, আমি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? কেশব খান কি শুধুই আমার সঙ্গে দেখা করতে এসেছেন? তিনি দাবির খাস বা সাকর মল্লিকের সঙ্গে দেখা করবেন না? আগে আপনি ঠিকই বলেছেন, তিনি দেখা করার জন্য লোক পাঠিয়েছেন, কিন্তু দেখা হবে কিনা তা জানা নেই। নিত্যানন্দ, কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা যাত্রা শুরু করি। ও হরিদাস, গান ধরো, গান ধরো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আমার মনটা ভালো নেই দাদা। চৈতন্যদেব রামকেলি ছেড়ে চলে গেলেন, যাবার আগে একবার দর্শন পর্যন্ত দিলেন না। বলতে পারো আর কতকাল আমাদের এই কলুর বলদের মতো মন্ত্রিত্বের ঘানি ঘোরাতে হবে? রূপ, চৈতন্যদেব তো বলেই গেছেন, যখন সময় হবে বুকের মধ্যে ডাক অনুভব করবে। যতদিন না সেই ডাক আমরা শুনতে পাচ্ছি, অপেক্ষা তো করতেই হবে। প্রণাম প্রভু। কিছু বলবে রাধানাথ? কেশব খান আপনাদের সাক্ষাৎ প্রার্থী প্রভু। তার এক দূত এসেছেন। কেশব খান মানে গৌরেশ্বরের দেহরক্ষী? তিনি এখন কোথায়? রামকেলি উদ্যানের বাইরে অপেক্ষা করছেন। কিন্তু এত সকালে দূত কিছু বলেছে? না ভট্ট, দূতকে কি ভেতরে আসার অনুমতি দেবেন? আসতে বলো। এত সকালে কেশব খানের এখানে আসার বিশেষ কোনো তাৎপর্য আছে বলে মনে হচ্ছে। দেখাই যাক দূত কি বলে। দাবির খাস সাকর মল্লিকের জয় হোক। কি সংবাদ দূত? কেশব খান এখানে কেন এসেছে? তিনি এসেছিলেন চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতে? তা উনি কি চৈতন্যদেবের দর্শন পেয়েছেন? কেন পাবেন না? সচক্ষে দেখলাম তিনি চৈতন্যদেবের পায়ে পড়ে প্রণাম করলেন। তাদের কি কথা হয়েছে জানো? না ভট্ট, দুজনের একান্তে কি কথা হয়েছে বলতে পারবো না। চৈতন্যদেব শান্তিপুরের পথে চলে গেলেন, আর কেশব খান এলেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পাশের ঘরে অপেক্ষা করো। রূপ, আমার মনে হয় না এই কেশব খানকে নিয়ে খুব একটা চিন্তার কারণ আছে। না না, ধার্মিক মানুষ, পূজা পাঠ নিয়েই থাকে। কি জানো, ওই আমাদের মতোই চাপে পড়ে জবন রাজার কাজ করছে। তবে হ্যাঁ, ইদানিং কিন্তু রাজকার্যে খুব উন্নতি করেছে। সুলতানের ছত্রী থেকে দেহরক্ষী হয়েছে। সুলতান একটু বেশি ভরসা করছে তার উপর। গৌরেশ্বরের এখন ভরসা করা লোকের বড় প্রয়োজন। তাহলে তাহলে আমাদের এখন কি করা উচিত? যদি আমার মতামত না হতো, আমি বলবো যে গৌড়ের এখন যা অবস্থা, তাতে কিন্তু কাউকে বিশ্বাস করা উচিত নয়। কেশব খান যদি আমাদের জিজ্ঞেস করে যে চৈতন্যদেবের সঙ্গে আমাদের কি কথা হলো, আমরা কি সত্যি কথা বলবো? আমরা বলবো যে আমরা তার শরণ নিয়েছি? না,
না 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 না, তাতে যদি হিতের বিপরীত হয়। না না দাদা, না। যে মুখে একবার কৃষ্ণ নাম নিয়েছি সে মুখে মিথ্যা ভাষণ আর সম্ভব নয়। অপ্রিয় সত্য ভাষণের চেয়ে দেখা না হয় বরং বাঞ্ছনীয়। রাধানাথ, রাধানাথ, বলুন ঠাকুর। দুধকে ডাকো। দুধ, তুমি গিয়ে কেশব খানকে বলো যে আমার শরীর বিশেষ ভালো নেই, চর্মরোগ দেখা দিয়েছে, তারপর আবার একটু জ্বরও আছে, বাইরের লোকের সামনে বিশেষ বেরোচ্ছি না। তাহলে আপনি কি দেখা করবেন? না ভাই, আমার মনে বড় অশান্তি। তার চেয়ে তুমি কেশব খানকে গিয়ে বলো যে আমরা রাজধানীতে গিয়ে তার সঙ্গে দেখা করব। অবশ্য তিনি যদি বিশ্রাম করতে চান তাহলে অতিথিশালার দ্বার কিন্তু তার জন্য খোলা রইল। ব্যাপারটা ঠিক হলো কিনা জানি না। এখন আর ভেবে কোনো লাভ নেই দাদা। জেনে শুনেই আমরা যখন এই বিপদ সংকুল পথে পা দিয়েছি তখন ভাগ্যে যা আছে তাই হবে। অন্ধকূপ থেকে বেরোনোর যে আলোক রেখা আমি দেখতে পাচ্ছি, আমার স্থির বিশ্বাস সে পথ ধরে আমরা চলতে পারবই, যে পথ নিয়ে যাবে আমাদের প্রভুর দিকে। হরি ওম, হরি ওম, হরি ওম। কেউ আছো? আরে কেউ আছো? আরে কেউ আছো? আমাদের একটু আশ্রয় দেবে? এই ঘোর দুর্যোগে আমরা কেউ আর পথে দাঁড়াতে পারছি না। বাবা, মনে হচ্ছে মানুষজন আছে।